ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়, আপনি সিদ্ধান্ত নেবেন আগামী সরকার কে হবে। স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। দর্শক, আজকে আমরা রয়েছি হাওর এবং পাহাড় পাহাড় যেখানে একসাথে মিলে গেছে সেই জেলা সুনামগঞ্জে। আমরা সুনামগঞ্জের বিভিন্ন প্রান্তরে ঘুরেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি এখানকার সমস্যা এবং সম্ভাবনার কথা। এটি হাসন রাজা এবং আপনারা জানেন যে বাউল শাহ আব্দুল করিমের জন্মভূমি। এই সাধকরা এই অঞ্চলে ছিলেন এবং তারা আসলে এখান থেকেই নানা ধরনের তাদের সৃষ্টি তৈরি করেছেন। সেই জায়গায় আমরা রয়েছি। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের বাইরেও এই অঞ্চলের মানুষের নানা ধরনের দুঃখ দুর্দশা রয়েছে। বিশেষ করে এই অঞ্চলে 6 মাস মানুষ কাজ পায় এবং 6 মাস তারা বেকার অবস্থায় থাকতে হয়, কারণ এখানে কৃষি নির্ভর অঞ্চল। এখানে ধান সহ অন্যান্য ফসল উৎপাদন হয়, কিন্তু 6 মাস পুরো জায়গা পানিময় থাকে, যার কারণে কোনো কাজ থাকে না। শুধুমাত্র মাছ ধরেই এই এলাকার মানুষ জীবন নির্বাহ করে। আমরা এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষের সাথে কথা বলে জেনেছি। আজকে রয়েছেন অ্যাডভোকেট শামসুদ্দিন, জামাত প্রার্থী, সুনামগঞ্জ 4। তিনি আমার হাতের বামে রয়েছেন এবং আমাদের এর পরেই রয়েছেন ঠিক জনাব শামসুদ্দিনের পাশেই রয়েছেন জাতীয় পার্টির অ্যাডভোকেট নাজমুল হুদা, সুনামগঞ্জ 4 আসনের। তিনি আমাদের সাথে রয়েছেন। আমার হাতের ডানে এখানে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল হক, তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক পদমর্যাদা আমার হাতের ডানে রয়েছেন। এছাড়া আমার ঠিক তার পাশে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল আবেদিন, সুনামগঞ্জ 4 আসনের। দুঃখিত, দেওয়ান জয়নুল জাকিরিন আমাদের সাথে রয়েছেন আমার ঠিক ডান দিকে। আমরা দেখছিলাম যেখানে প্রার্থীরা রয়েছে। সুনামগঞ্জবাসীর সাথে কথা বলে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি সেই জিনিসগুলো আমরা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। এখানকার মানুষের প্রথম দাবি হচ্ছে কর্মসংস্থানের দাবি। তারা কর্মসংস্থানের কথা বলছেন এবং বিশেষ করে তারা 6 মাস তাদের কাজ থাকছে, 6 মাস কাজ থাকছে না। এই বিষয়টি আমাদের সবচেয়ে বেশি জানিয়েছেন। এখানকার স্বাস্থ্য সমস্যা রয়েছে। এখানে যেই সদর হসপিটাল রয়েছে, এখানে আসলে সব ধরনের চিকিৎসা করা হয় না। একটু বেশি ধরনের অসুখ হলেই তাদেরকে সিলেট পাঠিয়ে দেওয়া হচ্ছে বা ময়মনসিংহ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে কোনো ধরনের চিকিৎসা তারা পাচ্ছে না। এছাড়া আমাদের সাথে তাদের সমস্যার কথা তারা বলেছে। এখানে রাস্তাঘাট, অবকাঠামোর কথা বলেছে, পর্যটন সম্ভাবনার কথা বলেছে, যে পর্যটনের সম্ভাবনা থাকলেও এখানে সেই পরিকল্পনাটা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। যে এখানে বালি পাথর উত্তোলন হলেও এখানে সেই অতিরিক্ত পরিমাণ উত্তোলন করার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষি পণ্যের কথা দাম নিয়ে কথা বলেছে, যে কৃষি পণ্যের ন্যায্য দাম তারা পাচ্ছেন না। এবং এখানে বলা হচ্ছে যে হাওর রক্ষায় টেকসই কোনো বাদ দেওয়া হয়নি। আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি। পাহাড় আর হাওরের সৌন্দর্য বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এই প্রকৃতি আর সংস্কৃতির ভূমিতেই জন্ম নিয়েছে হাসন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো সাধকেরা। কিন্তু অপরূপ সৌন্দর্যের আড়ালে এখানকার মানুষের জীবনের বাস্তবতা বেশ কঠিন। বছরের 6 মাস এখানকার মানুষের সময় কাটে কৃষি কাজ করে, কিন্তু ফসলের ন্যায্য দাম পান না তারা। আছে পাহাড়ি ঢলের আগাম বন্যার আতঙ্ক। অন্যদিকে বছরের বাকি 6 মাস চারিদিকে অথই পানি, হাওরের মাছ ধরেই কাটে জীবন। এখানে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান, ফলে কর্মসংস্থান এই অঞ্চলের অন্যতম সংকট। প্রশান্তির মাঝে আছি, কোনো কাম কাজ নাই। লেফটিন চা ফলে ভাত খাই, নাইলে উপাস বাচ্চা বাচ্চা লইয়া। আমরা কর্মটা দিয়ে ঠিক মতো পাওয়া যায়, যথেষ্ট আর লাগে না। এখানকার তরুণ ভোটাররা বলছেন এখানে নেই উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, অবকাঠামো বেশ নাজুক, আছে প্রয়োজনীয় চিকিৎসার অভাবও। রাস্তাঘাট গুলা সবচেয়ে করুক, আমরা স্কুল কলেজ এগুলা আর উন্নত করুক। এখানে কাজ করবে এরকম একটা ভালো মানুষ এই এলাকায় যারা প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, তাদের মধ্যে জনগণ ভালো একজনকে বেছে নেবে। আমাদের এলাকায় আপনার ব্রিজ হইতো, আমাদের এলাকায় রাস্তাঘাট খুব সুন্দর হইতো, এখন খুব ভাঙ্গা, ব্রিজটা ঝুঁকিপূর্ণ আছে। জেলার সদর হাসপাতালের অবস্থা বেশ নাজুক, প্রয়োজনীয় লোকবল নেই। এখানে প্রাথমিক চিকিৎসার বাইরে বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে যেতে হয় বিভাগীয় জেলা সিলেটে। একটা ওষুধ নেই, তারপর ভালো ডক্টর নেই, আমরা কিন্তু সবসময় দেখিয়ে রাখি। এখানে যারা গরিব অসহায় যারা আসে, তারা যেন সিলেটে ট্রান্সফার না হয়। এখানে দেখবেন, এখানে আসার পূর্বে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণভাবে রেডি থাকে যে তোমরা সিলেটে চলে যাও। এলাকার জনগণ গরিব, তারা যেন দ্রুত চিকিৎসা সেবা এটাই আমরা আশা। হাওরের স্বচ্ছ বালি পাথর এখানকার আরেক প্রাকৃতিক সম্পদ, কিন্তু ক্রমাগত উত্তোলন হয়ে উঠছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। পর্যটন এখানে আরেক সম্ভাবনাময় খাত হলেও এখানে নেই সরকারের কোনো দৃষ্টি, ফলে গড়ে ওঠেনি তেমন কোনো অবকাঠামো। প্রার্থীর কাছে আমাদের এটাই দাবি
যেন আমাদের রাস্তাঘাটটি ঠিক হয়। এই যে এত এত টুরিস্ট আসে আমাদের এখানে। জাদুঘরা নদীর উপরে ব্রিজ নাই, বিভিন্ন জায়গাতে সড়ক ব্যবস্থা অনেক দুর্ভোগ হইতেছে। এই যে আমাদের বেতগঞ্জের দিকে অনেক রাস্তা মানে খারাপ, সিএনজি নিয়ে যাওয়াটাও অনেক টাফ। প্রার্থীরা বলছেন এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তারা। দেশের মান উন্নয়ন করতে হলে শিক্ষা, চিকিৎসা, এই দুটার খুব গুরুত্ব দিতে হবে। সবাইকে নিয়েই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে মিলে কাজ করব। সুনামগঞ্জের যে চিকিৎসা ব্যবস্থাটা খুবই উন্নত মানের এবং এখানে মানসম্মত কোনো চিকিৎসা আমাদের সুনামগঞ্জে হচ্ছে না। সুনামগঞ্জের যেটা বললাম, নদী থাকার কারণে ওই পারে লোকজন চিকিৎসা খুবই কষ্ট হয়। ঐশ্বর্য বিশিষ্ট একটা হাসপাতাল যদি নদীর ওই পারে থাকে তাহলে জনগণের একটু লাভ হবে। তরুণদের জন্য আরও শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার এবং তাদের বেকারত্ব দূর করার জন্য তাদের জন্য আরও কিছু সৃজনশীল কাজ করা দরকার। এবার জেলার মোট ভোটার সংখ্যা 20,17,203 জন, পুরুষ ভোটার 10,23,307 জন, নারী ভোটার 9,93,873 জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছে 26 জন। তরুণ বা প্রথম ভোটারদের এই অঞ্চলের গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। হাওড়ার পাহাড়ের মেলবন্ধনের এমন দৃশ্য বাংলাদেশের আর কোনো জেলায় চোখে পড়বে না। ফলে ক্রমাগতভাবে পর্যটন শিল্প বাড়ছে সুনামগঞ্জে, কিন্তু অপরিকল্পিত পর্যটন এখানে যেমন প্রকৃতি নষ্ট করছে, তেমনি ক্রমাগত বালু আর পাথরের উত্তোলন নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। এত সব সমস্যার সমাধানের পাশাপাশি সুনামগঞ্জবাসী বলছে শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান বাড়ানোর কথা। রিয়াজ সাজান, দেশ টিভি, সুনামগঞ্জ। দর্শক, দেখছিলাম প্রতিবেদনে এই অঞ্চলের মানুষের সমস্যার কথা জেনেছি। এখানে আমাদের সাথে এই অঞ্চলের দর্শকরাও আমাদের সাথে আছেন। প্রশ্নে যাওয়ার আগে একটু আপনাদের কাছে আসতে চাই, আপনারা কি বেশ কিছু সমস্যার সম্ভাবনার কথা আমরা শুনছিলাম এবং আমরা বলছিলাম, আপনারা কি এর সাথে যুক্ত করবেন কিনা? নতুন করে এই অঞ্চলের জন্য কিছু বলবেন কিনা? কেউ আছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমরা চাই যে সুনামগঞ্জ 4 আসনে যারা প্রার্থীরা রয়েছেন বা আগামী ত্রয়োদশ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন সেই সংসদ প্রার্থীর কাছে আমরা সাধারণ ভোটার হিসাবে আমাদের অনেকটাই দাবি। তার ভিতরে আমি যদি সংক্ষেপে বলি তাহলে আমাদের প্রধান যে সমস্যাগুলি হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, আরও অনেক যে বিষয়গুলো জেনেছি সেটা না, এর বাইরে কিছু বলার আছে কিনা? যোগাযোগ ব্যবস্থা সহ বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা আপনাদের কাছে আসছি। তার আগে এখান থেকে নিয়ে নিই যে আপনারা প্রার্থীরা আছেন, আমরা অনেক সমস্যার কথা এর মধ্যে জেনেছি। একটু জনাব শামসুদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে অনেক ধরনের সমস্যা, এই আপনারা আসলে প্রার্থী হিসাবে কি বলবেন এই অঞ্চলের সমস্যার সমাধান নিয়ে কি করবেন আসলে? ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের দেশ টিভির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী আছেন সেই সমস্ত প্রার্থী এবং আমার সুনামগঞ্জ 4 আসনের সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বর আসনের সম্মানিত নাগরিকবৃন্দ। উত্তরে আসি, এত লম্বা সময় আমাদের কাছে নাই, উত্তরে আসেন। আমাদের যে সমস্যাগুলো আপনারা তুলে ধরছেন সেগুলোর সাথে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলা বিশেষ করে একটা সমস্যা হচ্ছে আমাদের নদী থাকার কারণে, সুরমা নদী থাকার কারণে 3টি ইউনিয়ন আমাদের থেকে সদর থেকে বিচ্ছিন্ন আছে। সেই 3টি ইউনিয়নের সংযোগ স্থাপনের জন্য দারারগাঁও, হালরগাঁও একটা সেতু নির্মাণের দরকার ছিল। সেই সেতুটা কার্যকরী করা হচ্ছে না, বারবার সেই সেতুকে অগ্রসর হলেও সেটা বন্ধ হচ্ছে। আমরা সেই সেতুটা নির্মাণের জন্য হচ্ছে। এছাড়া বিশ্বম্বর উপজেলার একটা ইউনিয়ন হচ্ছে ফতেপুর ইউনিয়ন, সেই ফতেপুর ইউনিয়নটা বিশ্বম্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থা আছে। সেটা যে বিশ্বম্বর উপজেলার সাথে সংযুক্ত সেটা বোঝা যায় না। যোগাযোগ ব্যবস্থা এতই মানে নিম্নমানের, যেটা সেটা আছে যে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা আছে। আমাদের এই বিষয়গুলা আমাদের দেখতে হবে এবং আমাদের হাওর উন্নয়ন এবং কৃষির যে বিষয়গুলা সেটা দেখতে হবে। হাওর বোর্ড স্থাপন করা এখানে দরকার এবং আমাদের স্থায়ী সমাধান হচ্ছে আমাদের বুড়ো ফসলকে রক্ষা করার জন্য আমাদের যে বারবার বাঁধ নির্মাণ করা হয় সেগুলো প্রতি বছরই করা হয়, প্রতি বছর না করে টেকসইভাবে যাতে স্থায়ী করা যায় সেই জন্য আমাদের দরকার। আমাদের স্বাস্থ্য যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আমরা ভাবনা ভাবছি যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা এগুলার প্রতি অগ্রাধিকার ভিত্তি দেবো। আশ্বাস দিয়েছেন। একটু নাজমুল হুদা, আপনার কাছে আসতে চাই। আমরা একটু স্বাস্থ্য সমস্যার কথা জানি। এখানে যে হসপিটালটা রয়েছে সেখানে ডাক্তার থাকে না, এই ধরনের সমস্যার কথা আমরা শুনেছি যে এই ধরনের এখানে সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, বিশেষ করে বিভাগীয় সদরে পাঠিয়ে দেওয়া হয়। কি বলবেন এই স্বাস্থ্য খাতের এই ধরনের সমস্যাটা কেন এই অঞ্চলে?
ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা সবাইকে। স্বাস্থ্য খাতের মূল সমস্যা যেটা হচ্ছে, এখানে ডাক্তার সাহেবরা থাকতে চান না। বড় মূল বিষয়টা হলো এখানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। ভালো ভালো ডাক্তাররা বিভিন্ন জায়গা থেকে আসেন। আমাদের যারা সরকারি চাকরিজীবী তাদের তো বিভিন্ন জায়গায় করা হয়, পোস্টিং দেওয়া হয়। তো সুনামগঞ্জে বাইরে থেকে কোনো ডাক্তার সেখানে থাকতে চান না। সবচেয়ে বড় কারণটা হচ্ছে এটার যোগাযোগ ব্যবস্থা। তারপর আবাসনের সমস্যা আছে। শহরটা এখনো সেভাবে আসলে বঞ্চিতই রয়ে গেছে। যেরকম পুরো দেশের সাথে তাল রেখে শহরটা সেরকম উন্নয়ন হয় নাই। আমাদের টোটাল সুনামগঞ্জেরই কোনো উন্নয়ন হয় নাই। মূল বিষয়টা হচ্ছে এখানে যে চিকিৎসা সমস্যাটা, ডাক্তার সাহেবরা থাকতে চান না। আর সুনামগঞ্জের যারাই আছেন, যে চিকিৎসকরাই আছেন, তাদের কাছ থেকে যে আমরা চিকিৎসা নিব, হঠাৎ করে ধরেন আমাদের নদীর ওই পারে জাহাঙ্গীরনগর বলেন, সুরমা বলেন, ওইখানে রাত 10টার পরে 12টার পরে একজন মানুষ অসুস্থ হয়ে গেলেন হুট করে। রাস্তাঘাট এই পরিমাণে ভাঙা, আমরা দেখলাম যে যদিও তাহিরপুর থেকে বা এইখানে আসে কোনো ডেলিভারি রোগী আসে, তার আসার সম্ভব না। এই রাস্তাঘাট নিয়ে কিছু বলবেন কিনা? রাস্তাঘাটের উন্নয়ন তো অবশ্যই দরকার। আপনি কোথাও একটা উন্নয়ন করবেন, কোথাও কোনো কিছু পৌঁছে দিবেন, এটার জন্য প্রথম ব্যবস্থা হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা যখন ভালো না হচ্ছে তখন কোনো কিছু উন্নয়ন হবে না। যে আবার আপনার কাছে আসবো, আপনি আছেন আমাদের সাথে, আমার ঠিক পাশেই রয়েছেন অ্যাডভোকেট আব্দুল হক। একটু আপনার কাছে আসতে চাই। কর্মসংস্থান, এখানে প্রচুর তরুণ রয়েছে, তারা কর্মসংস্থানের কথা বলছে। আমরা জানি যে 6 মাস এখানে মানুষের কাছ থাকে, 6 মাস থাকে না, কিন্তু ভারী কোনো শিল্প এখানে তৈরি হয়নি। কি বলবেন? ধন্যবাদ দেশ টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানেন আমাদের সুনামগঞ্জে অনেক প্রচুর সমস্যা। আমাদের দুই ভাই প্রার্থী, ওনারাও বলেছেন যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটা এবং যোগাযোগ ব্যবস্থা, দুইটা ব্যবস্থাই একেবারে নাজুক অবস্থা। বিগত 15 বছর কোনো কিছু হয় নাই, কোনো ধরনের উন্নয়ন হয় নাই। শিক্ষাতে উন্নয়ন হয় নাই, কৃষিতে উন্নয়ন হয় নাই, এবং আমাদের বেকার সমস্যাটা দিন দিন বাড়ছে। আমাদের সুনামগঞ্জে শিল্প তৈরি করা প্রচুর সম্ভাবনা আছে। আপনি জানেন আমাদের এখানে বালি এবং পাথর এবং বালি দিয়েই আমাদের এখানে শিল্প তৈরি করা যায়। যে কাঠ শিল্প যেটা আছে, এটা প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু শুধু উদ্যোক্তার অভাব। এবং সুনামগঞ্জ অঞ্চলটা শিক্ষার দিকেও অনেকটাই আমরা পিছিয়ে আছি, এবং আর্থিকভাবেও সুনামগঞ্জ জেলাটা অনেক পিছিয়ে আছে। যে কারণে আমাদের অঞ্চলে এইভাবে কেউ উদ্যোগ নিচ্ছে না যেটা শিল্প কারখানা করার জন্য। আমরা যদি জনগণের দ্বারা নির্বাচিত হয় বাংলা জাতীয়তাবাদী দল, আপনি জানেন আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে আছে যে কৃষি এবং মহিলার একটা বিশেষ অংশ আছে, তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং বেকারত্ব ঘোষানোর জন্য শিল্প কারখানার ব্যবস্থা করব। জি, একটু জয়নুল জাকিরিন আপনার কাছে আসতে চাই। এখানে তো অনেক ধরনের সমস্যার কথা শুনলাম। আপনারা তো এই অঞ্চলের মানুষ, নিশ্চয়ই আপনারাও জানেন। আপনাদের দৃষ্টিভঙ্গিটা শুনি, আসলে সমাধান কি হতে পারে, কি ধরনের ব্যবস্থা নিলে এই অঞ্চলের উন্নয়নটা ত্বরান্বিত হবে? ধন্যবাদ দেশ টিভিকে। প্রথমত আমাদের সব কিছুর জন্যই আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আমরা সব কিছুতেই পিছিয়ে আছি। আমাদের অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে আছি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আমাদের যে চাকুরির ব্যবস্থা, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধার দিকে আমরা এগিয়ে আছি। সব কিছুর জন্যে যেটা দরকার সেটা হলো গিয়ে আন্তরিকতা। আমরা যদি আন্তরিকতার সাথে আমরা কাজ করি তাহলে সব কিছু ওভারকাম করা সম্ভব। আর আপনি জানেন যে আমাদের এই জেলাটা একটা প্রান্তিক জেলা, আমাদের একটা প্রান্তিক শহর। এই প্রান্তিক শহরকে যদি আমাদের রাজধানীর সাথে যোগাযোগ আমরা করতে পারি তাহলে আমাদের উদ্যোক্তা আমাদের এইদিকে আসবে। বিশেষ করে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে, এটাকে যদি আমরা 4 লেন উন্নীত করতে পারি তাহলে ধীরে ধীরে উদ্যোক্তা আসবে। উদ্যোক্তাকে ডাকলেই আসে না, উদ্যোক্তার জন্য পরিবেশ তৈরি করে রাখতে হয়। উদ্যোক্তার জন্য সমস্ত ব্যবস্থা যদি অনুকূল হয় তাহলেই উদ্যোক্তা আসবে। আপনি হাইওয়ের কথা বলছিলেন, আবারও আসবে এই বিষয়ে। আমাদের একটা বিরতি নেওয়ার হয়তো সময় হয়েছে, আমরা একটু বিরতিতে যাব। বিরতির পর আমরা আবার সাধারণ মানুষ, যেখানে বেশ কিছু মানুষ এখানে আছেন, আপনাদের কথা বলবো। বিশেষ করে আপনাদের প্রার্থীরা এখানে আছেন, আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর তারা দিবেন। আপনারা থাকুন, একটা বিরতি নিচ্ছি।
দর্শক, চলছে আশিয়ান সিটির সৌজন্যে আপনার ব্যালট, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনার ব্যালটে, সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। আমাদের সাথে আজকে আমরা রয়েছি সুনামগঞ্জে। আমাদের সাথে যে অতিথি রয়েছেন, আমার পাশে রয়েছেন অ্যাডভোকেট শামসুদ্দিন, জামাতের প্রার্থী সুনামগঞ্জ 4 আসন। তার পাশে রয়েছেন জনাব নাজমুল হুদা, অ্যাডভোকেট নাজমুল হুদা, তিনি জাতীয় পার্টি সুনামগঞ্জ 4 আসনের প্রার্থী। আমার ঠিক ডানে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল হক, তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক পদমর্যাদা। তার পাশে রয়েছেন জনাব দেওয়ান জয়নুল জাকিরিন, স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ 4 আসন। একটু আবারও আমরা ফিরছি দর্শকের কাছে। দর্শকরা নানা ধরনের প্রশ্ন তারা করতে চেয়েছেন। আমরা একটু, আপনাদের প্রার্থীরা এখানে রয়েছেন, আপনারা একটু প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে করবেন, আপনাদের উত্তর তারা দিবেন। জি, যদি জি, আসসালামু আলাইকুম। আমরা সুনামগঞ্জে যে জিনিসটা দেখেছি, যে সুনামগঞ্জের যে বালুমহালগুলো, সেই বালুমহালগুলো বিগত সময় থেকে যে অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করেছি, যে আওয়ামী লীগ সরকার থাকতে এখানে অব্যবস্থাপনার জন্য বালুমহালের নদীর দুপাশের জনপদগুলো কিভাবে ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখেছি যে প্রশাসন এটার মধ্যে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলই। এখন জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দেন, তবে আপনারা দায়িত্ব পাওয়ার পরে যে এই বালুমহালগুলো সুষ্ঠুভাবে কিভাবে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসবেন, যেইখানে নদীর দুই পাশের মানুষজনই হচ্ছে বিপুল পরিমাণের মানুষজন যেন কর্মসংস্থান করতে পারে, সেই পুরনো বন্দোবস্তি ব্যবস্থাপনায় নিয়ে আসবেন, নাকি তার নতুন কোনো ব্যবস্থাপনায় নিয়ে আসবেন? সেই কারো কাছে প্রশ্ন আছে না? এটা সবার কাছেই, এটা হচ্ছে প্রার্থীর কাছে আমার প্রশ্ন। আপনি বলছিলেন যে নদীর কথা, এটি আগের বন্দোবস্তে চলবে কিনা, নাকি নতুন কোনো ব্যবস্থা হবে? এখানে একজন আছেন, একটু আপনার কোনো প্রশ্ন থাকলে করবেন। জি, আমার সকল প্রার্থীদের কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে নির্বাচন আসলে সকল প্রার্থীরা অনেকগুলো ইস্তেহার দেয় এবং আমরা যারা তরুণ যুবকরা আছি তাদেরকে নানা রকম আশ্বস্ত করে তাদের যে ভোট ব্যাংকটা বাড়ানোর জন্য। যদি আপনারা নির্বাচিত হন তাহলে সেই ভোট ব্যাংকটা, আপনারা যে নির্বাচিত হলেন আমাদের মাধ্যমে, তো আপনারা সেগুলো কিভাবে রক্ষা করবেন, এবং যদি নির্বাচিত নাও হন তাহলে আপনারা আমাদের, এখন যেভাবে আপনারা আমাদের জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন সেভাবে আমাদের পাশে থাকবেন কিনা? জি, আপনি একজন এখানে একজন মেয়েকে দেখতে পাচ্ছি, যে আপনি একটু বলবেন কিনা কিছু, নারীদের পক্ষ থেকে কিছু বলুন। একটু দাঁড়িয়ে বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা প্রশ্ন করব, কারণ আমি তো নতুন ভোটার। তো এখানে তো আমি যতটুকু জানি 3 জন প্রার্থী, কিন্তু বিশেষ করে যদি আমি বলি আমি ওনাদেরকে চিনি না ভালো করে, তো আমি কিসের খাতিরে মানে তাদেরকে ভোট দিব বা কিসের কারণে কোন দিব? মানে ওনারা 5ই আগস্টের পরে এমন কি উন্নয়ন করছেন আমার সদরে, সুনামগঞ্জ সদরে, যেই কারণে আমি তাদেরকে ভোটটা দিব আর কি। জি, একটু আসতে চাই। বিষয়টি হচ্ছে যেভাবে এটি কাটা হচ্ছে, সেখানে হচ্ছে গিয়ে প্রশাসনের মাধ্যমে এটি কাটা হয়েছিল, এবং এখন আপনারা যদি, আপনাদের দল যদি ক্ষমতায় আসে, আপনারা কি করবেন? এই প্রশ্নটি একটু আপনার কাছে রাখতে চাই, জনাব অ্যাডভোকেট আব্দুল হক। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এটা সুনামগঞ্জে একটা সমস্যা, বিশেষ সমস্যা, এই বিষয়টা নিয়ে আসছেন। আমরা নদীর পাড়ের মানুষের কান্না বন্ধ করে দিতে চাই, এবং বালু এবং পাথর যে মহাল আছে এটার ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নদী পাড়ের মানুষ যারা আছে তাদেরকে এখানে আমরা কাজে লাগাতে চাই এবং কাজে লাগানোর চেষ্টা করব। আর যাতে করে যে মানুষের জমি, নদীর পাড়ে যাদের রেকর্ডীয় জমি আছে সেইগুলা কেটে যেভাবে ধ্বংস করা হচ্ছে, এবং মানুষদেরকে যেভাবে, নদীর পাড়ে মানুষদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সেটা আমাদের দল ক্ষমতা গেলে আমরা একটু আপনার কাছে একটু আসতে চাই, জনাব শামসুদ্দিন। তার নতুন ভোটাররা কেন আপনাদেরকে ভোট দিবে সেটা জানতে চেয়েছে। নতুন ভোটাররা আমাদেরকে ভোট দেবে এই কারণে, আমি ভাবছি দেশের এই যে পরিস্থিতি, 54 বছরের যে পুরাতন যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তকে বাতিল করবে, নতুন বন্দোবস্ত নেওয়া দরকার। নতুন ভোটার যারা হয়েছে তারা ভোট দিতে পারে নাই, তারা ভোটের
ভোটটা কিভাবে দিলে লাভবান হয়, ভোটের প্রকৃতিটা কী হবে তারা বুঝতে পারতেছে না। আমরা মনে করছি যে দেশের এই গত 5ই আগস্টের 24 আগস্টের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের আলোকে জনগণ চাচ্ছে, ভোটাররা চাচ্ছে। দেশের এই বন্দোবস্ত, পুরাতন বন্দোবস্তের মাধ্যমে দেশ কখনো উন্নত হতে পারে না, নতুন করে আমাদের চিন্তা করতে হবে। এই নতুন চিন্তার জন্য আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা জনগণকে এই আহ্বান জানাচ্ছি যে পরিস্থিতিতে দেশ, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ 4 আসনের যে আপনারা উল্লেখ করলেন বালুর কথা, বালু সুনামগঞ্জের মৎস্য, বালু, ধান সুনামগঞ্জের প্রাণ। এই সুনামগঞ্জের বালু একটা মহল হচ্ছে দুফাজান নদী। এই দুফাজান একটা বন্দোবস্ত সরকার বিভিন্ন সময় এখানে আগের সরকারে বেআইনিভাবে সেই বন্দোবস্ত দেওয়া হয়েছে। সেই বন্দোবস্ত থেকে কোনো মানুষ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে, কিন্তু সরকারও ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোকে বন্ধ করার জন্য আমরা বারবার প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছি এবং আমরা নির্বাচিত হলে বা নির্বাচিত না হলেও সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। জনাব নাজমুল হুদা, একটু আপনার কাছে আসতে চাই যে এখন যেভাবে প্রার্থী হিসাবে আপনারা ভোটারের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ভোটারদের নানা ধরনের আশ্বাস দিচ্ছেন, যদি নির্বাচনে জয়ী হলে তো অবশ্যই করবেন, জয়ী না হন তাহলে কি তাদের কাছে যাবেন কিনা, এই অঞ্চলের মানুষের উন্নয়নের কথা ভাববেন কিনা? ধন্যবাদ। এখন তো আসলে ভোটারের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি, কারণ আমরা এখন নির্বাচনে দাঁড়াইছি। ভোটটা তাদের কাছ থেকে আমাদের চেয়ে নিয়ে আসতে হচ্ছে, তাদের কাছে বলতে হচ্ছে গিয়ে যে আমরা নির্বাচনে দাঁড়াইছি, এই কারণে আমাদের ভোটটা আপনারা দিবেন। আমরা মানুষ নিয়ে চলাফেরা করি, সবসময় মানুষের সাথে আমরা থাকি। পেশাতেও আমি একজন আইনজীবী, আমার কাজই মানুষ নিয়ে। মানুষের কাছে যদি আমরা কথা দিয়ে আসি, এমন না যে 2 দিন পরে আমরা এখান থেকে সুনামগঞ্জ থেকে আমরা চলে যেতে হবে, কোর্ট থেকে আমরা চলে যেতে পারবো। আমার কিন্তু যে মানুষগুলোর আজকে আমি কথা দিয়ে আসছি, তাদের কাছে কিন্তু আমার কালকে আবার যেতে হবে, তারা কিন্তু আবার আমার কাছে আসবে। আর আমার আপু আর একটা প্রশ্ন করছেন যে কেন আমাদের ভোট দিবেন, আমাদের তো ঠিকভাবে চিনেন না। এটার একটা উত্তর হচ্ছে আমার কাছে, আমাদের সেভাবে না চেনার কারণ হলো আমাদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই, আমরা হাইলাইট হতে পারি না কারো মাথায় বাড়ি দিয়ে, হাইলাইট হতে পারি না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দিয়ে, আমরা একটু নীরবভাবে মানুষের সাথে থাকার চেষ্টা করি। তো এই কারণে আমাদের হয়তো সেভাবে চিনেন না। যদি একটু গ্রহ চলাফেরা করতে পারতাম তাইলে হয়তো আপনারা চিনতে পারতেন। কিন্তু মাথায় বাড়ি না, যদি ভালো কাজ করে তাও অনেকে চেনে, কিন্তু আসলে একটু চাপা পড়ে যায়, সবকিছুর নিচে ভালো কাজগুলো একটু চাপা পড়ে যায়। কিন্তু আমরা সেটা নিয়ে হতাশ না, আমরা ভালো কাজ করে আসছি, ভবিষ্যতেও করে যাব সে আশা রাখি আমরা সব। জি, আমরা একটু জনাব জয়নুল জাকিরের কাছে একটু যেতে চাই। জনাব জয়নুল জাকির, আপনার কাছে আসি। বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেগুলোর কোনো উত্তর দিবেন কিনা, তার বাইরে কিছু বলতে চাচ্ছেন কিনা? আপনি প্রথম প্রশ্ন তুলেছিলেন যে সুনামগঞ্জের যে বালু মহাল, তা আমি বলতে চাই যে আমাদের বর্ষাকালীন কর্মসংস্থানের জন্য বালু মহালটা আমাদের জন্য একটা সুযোগ, কিন্তু এই বালু মহাল পরিচালনার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন করা দরকার এবং এর ব্যবস্থাপনা, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার বার্কি শ্রমিক আমাদের যারা বেকার থেকে যায় বর্ষাকালে, তাদের কর্মসংস্থানের সুযোগ আমরা তৈরি করতে পারি। প্রয়োজন যেটা, আবার বলছি, যে সঠিক নীতি প্রণয়ন এবং সঠিক ব্যবস্থাপনা। এইখানে দুর্নীতি একটা বিষয় আছে, এর মধ্যে জড়িত আছে, সেই দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে। তাহলেই আমাদের এই যে বালু মহালের বর্ষাকালীন কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। এখানে একটা বড় জায়গা দখল করে আছে, কিন্তু পর্যটন শিল্পটা খুব অপরিকল্পিতভাবে হচ্ছে, আপনাদের পরিবেশ নষ্ট হচ্ছে, সেটা নিয়ে কোনো মন্তব্য আছে কিনা? পর্যটন শিল্প সুনামগঞ্জের জন্য একটা সম্ভাবনাময় শিল্প। আমি মনে করি এই যে হাওর এবং পাহাড় দুইটাই আমাদের সুনামগঞ্জে আছে। আমাদের সুনামগঞ্জ একটা প্রান্তিক জেলা, প্রান্তিক শহর, এইখানে আরও সুযোগ সুবিধা আছে। এইখানে আমাদের বাউল কবিরা এইখানে জন্ম নিয়েছেন, হাসন রাজা থেকে শুরু করে শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, এদেরকে জানার জন্যে প্রচুর পর্যটক, বিশেষ করে আমাদের আভ্যন্তরীণ যে পর্যটক, তারা বিভিন্ন স্থান থেকে সুনামগঞ্জে আসেন। এইটা আমাদের পর্যটনের আরেকটা ক্ষেত্র। তাছাড়া টাঙ্গুয়ার হাওর একটা ব্র্যান্ড হয়ে গেছে। টাঙ্গুয়ার হাওরকে দেখতেও, টাঙ্গুয়ার হাওরকে জানতে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ উপভোগ করতে প্রচুর লোক
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। আপনি বলছিলেন সব মিলিয়ে সুনামগঞ্জ একটা পর্যটনের সম্ভাবনাময় জায়গা বলে আমি মনে করি। আর যেটা আপনি বলছিলেন যে আমরা যদি নির্বাচিত নাও হই তাহলেও কি আমরা জনগণের পাশে থাকব? অবশ্যই আমরা থাকব, এবং বিশেষ করে আমার নিজের কথা বলছি, আমি 5 বার নির্বাচিত হয়েছি। আমি প্রায় 40-45 বছর যাবৎ জনগণের সাথেই আছে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে আছি। নির্বাচিত প্রতিনিধি না থাকাকালীন সময়ে আমি জনগণের সাথে আছি, এবং ইনশাল্লাহ আমি থাকবো। প্রশ্ন আছে এরপরে? জি, বেশ কয়েকজন হাত তুলেছে, একটু তাদের কাছে প্রশ্ন আবার একটু নেই। এই অঞ্চলে কৃষকদের এক ধরনের সমস্যা আছে, ন্যায্য মূল্য পায় না। তার বাইরে স্বাস্থ্য সেবার সংকটটা আমরা এর আগেই শুনেছি। নতুন কোনো প্রশ্ন যদি কেউ করতে চান, জি আপনি হাত তুলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সিলেট বিভাগের মধ্যে 4টা জেলা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জ। সুনামগঞ্জ হচ্ছে সবচেয়ে বড় জেলা। এই সুনামগঞ্জ জেলাতে 12টি থানা আছে। 12টি থানার মাঝে 5টি আসন আছে। এই 5টি আসনের মাঝে সুনামগঞ্জ আসনটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, যা সুনামগঞ্জ জেলা। যেহেতু আমাদের এই আসনটার মাঝে যেহেতু এখন তরুণ আমাদের যারা এমপি নির্বাচন করতেছেন, আমার কাছে 5টি প্রশ্ন ওনাদের কাছে থেকে গেল। 5টি প্রশ্ন যারা প্রত্যেকেই বারবার আসতেছেন আমাদেরকে, ওরা বলতেছেন কোনো কাজ করতেছেন না। 5টি প্রশ্ন নাম্বার 1 হচ্ছে যে এই সুরমা ব্রিজের কথা, এটা বারবার সবাই বলতেছে কিন্তু হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে সুনামগঞ্জ ওই পার আমাদের যখন বিদ্যুৎ আছে, একটা বিদ্যুৎ প্ল্যান করা দরকার। তাদের মাথায় অবশ্যই এই জিনিসটা রাখা দরকার, কারেন্ট গেলে ওই জায়গায় তারা ওই সুবিধাটা পাচ্ছে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেট থেকে আসতে যে আমরা একটা রেল আছে, এই রেলটা এখনো সুনামগঞ্জের সাথে সংযোগ হচ্ছে না। এই সংযোগটা যাতে এই রেলটা যাতে হয়। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আমাদের এই মাঝবাড়ি ওইদিকে অনেক এমপি মন্ত্রী ওরা বলতেছিলেন যে আমরা একটা মিনি এয়ারপোর্ট হবে, মানে বিমানবন্দর। ওইটা নিয়ে আসলে কি কতটুকু কাজ হচ্ছে? ওই 5টা কাজ যাতে হচ্ছে শোনা যাচ্ছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন হচ্ছে কি হবে কিনা। ট্রেন যোগাযোগের কথা বলছিলেন, একটু এখানে একজন হাত তুলেছেন। জি, আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে দারারগাঁও হালুয়ারঘাট যে সেতু, আপনার নির্বাচিত হলে আমাদের দারারগাঁও হালুয়ারঘাট যে উত্তর সুরমার মানুষের যে জীবনমান উন্নয়ন বা অবকাঠামো উন্নয়ন, আমরা দেখছি বারবার জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পরও আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। তো আমি সবার কাছে একটা প্রশ্ন, যে আপনারা উত্তর সুরমার মানুষের উন্নয়নে কি কি মানে অবকাঠামোগত উন্নয়ন বা কি কি মানে দৃশ্যমান উন্নয়ন মানে আপনারা প্রতিশ্রুতি দিবেন, এটা আমি জানতে চাই সবার কাছে। জি, আর কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? জি, আপনি বলুন। জি, এখানে আমাদের 3জন প্রার্থী রয়েছেন। দুর্ভাগ্য আমাদের একজন প্রার্থী অনুপস্থিত, উনি বিভিন্ন কারণে। আমি 3জন প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা নিজেই জানেন এই সুনামগঞ্জ একটি শান্তি এবং সম্প্রীতির শহর। এই শান্তি এবং সম্প্রীতির শহর আজকে ধীরে ধীরে কিন্তু আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তার মূল কারণটা হলো বেকারত্ব। এই বেকারত্বের কারণে আমাদের অনেক তরুণরা আজকে নেশার জগতে চলে যাচ্ছে। আপনারা যদি নির্বাচিত হন, আমাদের বেকারদের জন্য আপনারা কি করবেন সেই প্রতিশ্রুতি আমরা জানতে চাই। তরুণদের কথা এবং বেকারত্বের কথা। শেষ একটা প্রশ্ন নিয়ে আমরা ওদিকে যাব, একটু শেষ প্রশ্ন। ধন্যবাদ দেশ টিভিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুনামগঞ্জে একজন ভোটার হিসেবে আমি প্রার্থীদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বা শহরতলি অঞ্চল প্রশাসনিক জায়গা থেকে কতটুকু বিচারের আওতায় বা আপনাদের কিছু নেতাকর্মীদের কাছ থেকে কতটুকু বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, আপনারা কতটুকু আশ্বস্ত দিতে পারেন যে আমরা অন্ততকে একটু নিরাপদ বা ন্যায় বিচারে আশা করতে পারি আপনাদের কাছ থেকে? বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে, একটু আবার আপনাদের কাছে আসতে হয়। এখানে বিশেষ করে অনেক ধরনের আশ্বাস আমরা দেখি যে বলা হচ্ছে এখানে এয়ারপোর্ট হবে, সেটা আসলে হবে কিনা, ট্রেন যোগাযোগ কেন কথা বলা হচ্ছে না, এবং তরুণদের ব্যাপারটি উঠে এসেছে, কর্মসংস্থানের বিষয়টি। সব বিষয় নিয়ে আবারও আলোচনা করতে হবে, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক থাকুন আপনার ব্যালট, আশিয়ান সিটি আপনার ব্যালটে। আমরা ফিরছি বিরতির পর। আরেকবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। আমাদের সাথে আছেন 3জন প্রার্থী, একজন বিএনপির প্রতিনিধি। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট শামসুদ্দিন, জামাতের প্রার্থী সুনামগঞ্জ 4। আমাদের সাথে আছেন দেওয়ান জয়নুল জাকিরিন, স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ 4। আছেন অ্যাডভোকেট নাজমুল হুদা, জাতীয় পার্টি সুনামগঞ্জ 4 আসনের। এবং আমাদের সাথে আছেন আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাধারণ সম্পাদক পদমর্যাদা। আমরা বিরতির আগে বেশ কিছু প্রশ্ন পেয়েছি এবং প্রশ্নগুলোর উত্তর নিব। আমাদের হাতে একটি নির্দিষ্ট
সময় রয়েছে সবার জন্য 1 মিনিট বরাদ্দ দিচ্ছি। 1 মিনিটের ভেতরে বলতে হবে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। জনাব দেওয়ান জয়নুল জাকিরিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, আপনি কোন প্রসঙ্গে বলবেন? আমি আপনারা জানেন যে আমাদের দেশের পূর্বাঞ্চলে দুটি প্রধান নদী সুরমা এবং কুশিয়ারা। আমাদের শহরের পাশ দিয়ে যে নদীটা প্রবাহিত সেটা হলো সুরমা, এবং এই সুরমা নদীর উত্তর পারে একেবারে মেঘালয় সীমান্ত পর্যন্ত বিরাট একটি জনপদ অবস্থিত। সেই জনপদে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করে। তারা যোগাযোগ থেকে বঞ্চিত, এবং তারা সুনামগঞ্জ সদরের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। সুতরাং এইখানে যদি আমরা একটা সুরমা নদীর উপর একটা সেতু তৈরি করতে পারি, তাহলে মানুষের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং যোগাযোগ সব ক্ষেত্রে, এবং পাশাপাশি তাদের যে কৃষিপণ্য বাজারজাত করার একটা সুযোগ সৃষ্টি হবে। সুতরাং সুরমা নদীর উপর একটা ব্রিজ তৈরি করা আমি মনে করি এটা একটা জরুরি কাজ। আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে চেষ্টা করবেন অন্তত একটু। আমরা একটু যেতে চাই জনাব আব্দুল হক আপনার কাছে। বিশেষ করে বেশ কিছু প্রশ্ন এসেছে আপনার থেকে, যদি আপনি প্রশ্ন কোনটা উত্তর দিতে চান, অ্যাড্রেস করতে চান। বিশেষ করে আমাদের যে বিষয় আমরা চিন্তা করি না কেন, প্রত্যেকটা বিষয়ে আইন এবং তার প্রয়োগটা জড়িত থাকে। আমার অনেক প্রশ্ন আসছে যে আমাদের শান্ত শহর অশান্ত হয়ে যাচ্ছে মাদকের কারণে, চাঁদাবাজির কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলা জাতীয়তাবাদী দল এর আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও আমরা এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি, এবং এই সমস্ত বিষয় যেমন বালু খেকু, বালু লুটপাটকারী, যেটাই বলেন, আপনাকে এখানে এটা পরিকল্পনা লাগবে, এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইন লাগবে, এবং আইন শুধু হলেই হবে না, আইনের সাথে আবার প্রয়োগ লাগবে। আমরা নিশ্চিত করে বলতে পারি যে আমরা ব্যবস্থাপনার জন্য যুগোপযোগী আইন আমরা প্রণয়ন করব, এবং আইনটা সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমরা ব্যবস্থা করব, এবং আমরা কোনো অবস্থায় আইনে আমরা হস্তক্ষেপ করব না, আমরা বিচারকে হস্তক্ষেপ করব না, বিচারকদেরকেও আমরা স্বাধীনভাবে কাজ করতে দেব, এবং বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছে, সাংবাদিকদেরকে আমরা তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিব। আপনি আইনের সর্বোচ্চ প্রয়োগের কথা বলছেন। একটু আপনার কাছে আসতে চাই, আপনি একটু তরুণদের নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে, বিশেষ করে অনেকে বেকার থাকতে থাকতে নেশায় জড়িয়ে যাচ্ছে এবং নানা ধরনের কথা আসছে, একটু তাদের ব্যাপারে কিছু বলবেন কিনা? ধন্যবাদ। তরুণরাই হচ্ছে এবং বা যুবকরাই হচ্ছে একটা দেশের একটা প্রাণ শক্তি। তো যুবকরা আমরা দেখেছি ইতিহাস থেকে তালাশ করে 52-তে যুবকরা তরুণরা প্রাণ দিয়েছে, 71-এ তরুণরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, 2024 সালের 5 মানে জুলাই অভ্যুত্থানে তরুণরা প্রাণ দিয়েছে। সুতরাং তরুণদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন হতে পারে না। তরুণদেরকেও অগ্রসর করতে হলে, তাদেরকে বেকারত্বকে দূর করতে হলে আমাদের এই এলাকার কমপক্ষে আমাদের এখানে বেশ কয়েকটা কৃষি কলেজ স্থাপন করা দরকার। কারিগরি শিক্ষা যদি করা যায় তাহলে এটার মাধ্যমে তার বেকারত্ব দূর হতে পারে। সুতরাং এইগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। সাথে সাথে এই যে মাদকের সুবল থেকে এই যুব সমাজকে রক্ষা করতে হলে তাদেরকে ক্রিয়ার ক্ষেত্রে, ক্রিয়া অঙ্গনে তাদেরকে সংযুক্ত করতে হবে, সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে যোগিত করার মাধ্যমে তাদের শিক্ষা দীক্ষার দিকে অগ্রসর করতে পারলে, এবং মাদকের বহাল থাবা থেকে রক্ষা করতে না পারলে আসলে আমাদের যুব সমাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাদের দিকে আমাদের অবশ্যই নজর দেওয়া দরকার। আমরা সরকারে তাকি আর না থাকি, আমরা সকলেই এই বিষয়ে সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও আমরা এগুলো করা দরকার বলে আমরা মনে করতেছি। আপনি বলছিলেন প্রায়োগিক শিক্ষার কথা, একটু আপনি একটু দিবেন জনাব নাজমুল হুদার সাথে, যে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। এখন পর্যন্ত যেটি বলা হয়নি সেটা হচ্ছে বিদ্যুৎ, রেল লাইন, এয়ারপোর্টের কথা বলা হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি, এগুলো নিয়ে একটু বলবেন কিনা কিছু? রেল লাইন, তারপর এয়ারপোর্ট, বিদ্যুৎ, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় অনেক বড় বড় সিদ্ধান্ত, আমরা এটাতে চেষ্টা করতে পারি। আমি এখানে লোকাল যে সমস্যাগুলো এগুলোর ব্যাপারে একটু আলাপ করতে চাই, 1 মিনিট। নদীর হালুয়ারঘাট সেতুর কথা আমরা সবাই বলি, কিন্তু কি কারণে আসলে মূল বিষয়টা দরকার সেটার গভীরে আমরা যাই না। আমাদের কৃষি ফসলের সুনামগঞ্জের একটা বিশাল অংশ কিন্তু আমাদের নদীর ওই পারে হয়। ওই পারের ফসলগুলো আর সঠিকভাবে ডিস্ট্রিবিউট করার কোনো ব্যবস্থা নাই। মানুষ সকালবেলা, কৃষকরা দেখা যায় ফজরের পর এগুলো কালেকশন করে নৌকায় নিয়ে আসে, সুনামগঞ্জে একটা বাজারে বিক্রি হচ্ছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। যদি একটা ব্রিজ হয়, প্রথম দিক হচ্ছে আমাদের কৃষকরা এখান থেকে অনেক বড় উপকৃত হবে।
ওই এলাকাতে আমাদের অনেক মেধাবী ছেলেপেলে আছে যারা নিজের পরিশ্রমে, নিজের মেধায়, নিজের চেষ্টায় ভালো ভালো জায়গায় গেছেন। আরও অনেক মেধাবীরা কিন্তু সময়ের আগে এখান থেকে ছাঁটাই পড়ে যাচ্ছে, তারা এখান পর্যন্ত আসতে পারছে না। একটা ছেলে সুরমা নদীতে নৌকা ডুবে মারা যাওয়ার পরে ওই পারে কেন্দ্র গেছে সম্ভবত পরীক্ষার, এর আগে পরীক্ষার কোনো কেন্দ্রও সেখানে ছিল না। আমরা ব্রিজটা এই কারণে বেশি দরকার যেন ওই পারের সাথে যোগাযোগ ব্যবস্থা, মানুষের কৃষি পণ্যের সঠিক ব্যবস্থাপনা, চিকিৎসা খাত, এই সবগুলোর জন্য যোগাযোগ ব্যবস্থাটা দরকার। এবং সবচেয়ে বড় আরেকটা বিষয় যেটা ওই পারে আমি যেটা ফিল করছি, ওইখানে একটা কোল্ড স্টোরেজ দরকার। অনেক সবজি হয় যেগুলো অনেক সময় কৃষকরা সেখানে কোল্ড স্টোরে রাখতে পারে, শিক্ষা দীক্ষার তো অবশ্যই দরকার। এই কারণে আরেকটা প্রশ্ন আসছে এখানে যে তাদের ঠিকভাবে সঠিক বিচার হবে কিনা অন্যায় যদি করে। আমাদের দল কখনোই অন্যায়ের প্রশ্রয় দেয় নাই, কখনো সন্ত্রাসীদের নিয়ে আমাদের দল চলে নাই। যদি অন্যায় করে অবশ্যই আমরা সেটা ন্যায় করব, এটা আমরা কখনো ছাড় দেব না। আরেকটা কথা আসছিল আমাদের জি জি আমাদের হাতে প্রায় শেষ সময়টা শেষের দিকে আছে। জি জি বেশ কিছু বিষয় এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে, বিশেষ করে সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এরই মধ্যে দিয়েছে। আমরা 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 দেখছিলাম যে বলছিলেন এখানকার প্রতিনিধিরা, বিশেষ করে সুরমা নদীর সেতুটা তারা এই প্রয়োজনীয়তার কথা তারাও মানেন এবং তারা বলছেন যে এই নির্বাচনের পরে তারা জনগণের পাশে থাকবেন। এবং তার বাইরে এখানে বলা হচ্ছিল যে ন্যায় বিচারের বিষয়টি নিশ্চয়ই এখানে তিনজনই আমরা দেখতে পাচ্ছি, অ্যাডভোকেট রয়েছে আমাদের সাথে আজকে। তো তিনজনই এই আইনের শাসনের কথা তারা কিন্তু বলছেন এবং একই সাথে আলোচনায় উঠে এসেছে তরুণদের বিষয়টি, যুবকদের জন্য কর্মমুখী শিক্ষার কথা কিন্তু তারা বলছিলেন। সবকিছু মিলিয়ে এখানকার প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন, ভোটাররাও তারা কতটুকু আশ্বস্ত হচ্ছেন সেটি দেখার বিষয়। কিন্তু শুধু আশ্বাস দেওয়া এবং নেয়ার মধ্যেই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই, বাংলাদেশে একটি উন্নয়ন দেখতে চাই। আজকের মতো এখানেই শেষ। আগামীকাল আমরা বরগুনা থেকে সহকর্মী জুনায়েদ আল হাবিব যুক্ত হবেন বিকেল 3টায়, সেটি দেখার আপনাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।